সংসারী হওয়া মানে শুধু ত্যাগ না, বরং ভালোবাসা, সম্মান এবং নিজের সাথে পরিবারের ভারসাম্য বজায় রাখা। সংসারে সবসময় সবকিছু পরিকল্পনা মতো চলবে না, তাই ধৈর্য রাখা আর পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়াটাই গুরুত্বপূর্ণ। সংসার সুন্দর হয় তখনই যখন সেখানে ভালোবাসা, সম্মান আর বোঝাপড়া থাকে। সংসারী নারীদের চোখে থাকে সাহস, ভালোবাসা আর মনে থাকে হাজারো স্বপ্ন। সংসারী নারী হলো সেই আলো যা অন্ধকার ঘরকে আলোকিত করে তোলে। সংসারী নারীদের ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা, একটু যত্ন, ধৈর্য, সম্পর্ক ধরে রাখার চেষ্টা। সংসারী নারী তখনই সফল হয় যখন সে নিজের পরিবারকে ভালোবাসা, শান্তি আর বোঝাপড়ার মধ্যে রাখে। প্রতিটা মানুষকে সম্মান করা, তাদের কথার মূল্যায়ন করা, এটার মধ্যেই নিজের সম্মানও বজায় রাখা যায়। সুখী পরিবার, নিজের সম্মান আর মানসিক শান্তি, এটাই সংসারের নারীর সবচেয়ে বড় সফলতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রকৃতির সবুজের ছোঁয়া দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে তেমন করে কোনো গাছের কালেকশন নেই, যেগুলোই আছে সেগুলোকে একটু টুকটাক করে যত্ন করার চেষ্টা করি। বেশ কয়েকদিন যাবত ঢাকাতে অনেক বেশি বৃষ্টি পড়ছে, মানে 2 দিন যাবত তো রোদের কোনো দেখাই পাচ্ছি না। মনে হচ্ছে যে শীতকাল চলে এসেছে, এত পরিমাণ ঠান্ডা, সারাদিনই বৃষ্টি পড়ে। বেডরুমের ভিতরে গাছ রাখতে আমার খুব ভালো লাগে, নিজের কাছে একটা অন্যরকম শান্তি লাগে, প্লাস সবুজের ছোঁয়া দেখলে মনটাও ভালো হয়ে যায়। তো গাছগুলোকে আমি 1 মাস যাবত বারান্দায় রেখে দিয়েছি। 2 দিনের বৃষ্টিতে গাছগুলো একটু ভালো অবস্থায় দেখা পাচ্ছি। তো আজকে চিন্তা করেছি গাছগুলোকে ভালো করে ধুয়ে পাতাগুলো পরিষ্কার করে বাসায় নিয়ে আসবো, মানে রুমে রেখে দিব আর কি। হ্যালো গাইস, আসসালামু সালাম। আম্মা এখন নাস্তা বানাবে, চুলা পরিষ্কার করে নাস্তা। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু সবাই আমার ছোট্ট বাবা আফিফের জন্য দোয়া রাখবেন। ও আসলে কয়দিন যাবতই শুধু নিজে নিজে ফোন নিয়ে ভিডিও করে, হ্যালো গাইস বলে। তো আজকে আমি ভয়েস দিতে বসাতে ও বলছিল কথা বলবে, সেই জন্য ওর ভয়েসটা আপনাদেরকে শোনানো। সবাই মাশাল্লাহ বলবেন। ও কিন্তু এখনো ভালো করে ঠিক করে কথা বলতে পারে না, টুকটাক করে আর কি কথা বলে, কিছু কথা ওর মুখে বেজে যায়। তো যাই হোক, এখন হচ্ছে বাচ্চাদের জন্য আমি টিফিন বানাচ্ছি। আমার ছেলেরা এই পেনকেক অনেক বেশি পছন্দ করে, কয়দিন যাবতই বলছিল বানিয়ে দেওয়ার জন্য, আমি সময় সুযোগ করে পারছিলাম না। তো আজকে টিফিনে ওদের জন্য পেনকেক দিব, এটা হবে ওদের জন্য সারপ্রাইজ আর কি। ওরা মাঝে মাঝে আর কি একটু সারপ্রাইজ পেলে খুশি হয়। বাচ্চাদের পড়াশোনা যেন ভালো হয়, সেজন্য আমাদের বাবা মায়ের কত কষ্টই না করতে হয়। তো যাই হোক, এখানে আমি 3টা ডিম দিয়ে দিয়েছি, সঙ্গে চিনি দিচ্ছি। আর আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, এখানে আমি কোনো মেজারমেন্ট হিসাব করছি না, কারণ আমার বানাতে বানাতে একটা অভ্যাস হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমার বাসায় মেহমান আসবে, আমার চাচতো ভাসুরের ছেলে 2জন, ওরা হচ্ছে ইটালি যাবে। যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। অনেকদিন ভিডিও দেইনি, সেই জন্য কিন্তু ভিডিও আর তেমন করে আপনাদের কাছে পৌঁছাচ্ছে না। তো সবাইকে রিকোয়েস্ট করব আপনারা একটু গুরুত্ব সহকারে বা ভালোবেসে একটি লাইক দিয়ে পারলে ভিডিওটি একটু শেয়ার করে দিয়েন। আর যারা যারা নতুন দেখছেন আমার ভিডিওটি, যদি আমার ভিডিওতে কোনো কাজ, কথা আপনার কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট করব ছোট্ট করে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন, আমি ইনশাল্লাহ সময় সুযোগ করে আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। একটা সংসারে একজন নারী
নারীর কতটা অবদান থাকে সেটা কিন্তু সংসারের নারীটা অসুস্থ না হলে বোঝা যায় না। সুস্থ থাকলে সবকিছুই ভালো লাগে, অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। যখন সুস্থ থাকি তখন কিন্তু এলোমেলো সবকিছুই গুছিয়ে রাখতেও একটা অন্যরকম শান্তি লাগে, আর যখন অসুস্থ থাকি তখন কিন্তু মানে গুছানো জিনিসটা দেখতেও কেন জানি ভালো লাগে না, ভালো জিনিসটাও ভালো লাগে না। তো যখন অসুস্থ ছিলাম তখন কিন্তু সংসারের কোনো কাজই করতে পারিনি, এতটা অসহায় ওই বিছানায় পড়েছিলাম। ওর বাবা যদি আমাকে যত্ন না করতো, আমার খেয়াল না রাখতো, এখন আমি আপনাদের মাঝে কখনোই উপস্থিত থাকতে পারতাম না। ওনার যত্নে, ওনার ভালোবাসায় আল্লাহ তাআলা আমাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলেছে। আমার পাশের মানুষটার জন্য আমি সব সময় দোয়া করি, আল্লাহ পাক তাকে ভালো রাখুক, নেক হায়াত দান করুক, তার ব্যবসা বাণিজ্যে সবকিছুতে বারাকা দান করুক, রহমত বরকতে ভরে উঠুক তার সংসার, তার ব্যবসা বাণিজ্য। আসলে স্ত্রীর স্বামীর জন্য দোয়া আর কি হতে পারে বলেন? সব সময় দোয়া করি, পদে পদেই দোয়া করি, সকল বাধা বিপত্তি, সকল দুশ্চিন্তা থেকে তাকে রক্ষা করুক, কারণ উনি হচ্ছে আমাদের জন্য একটা ছায়া। ওনার ছায়াতলে আমরা সারা জীবন থাকতে চাই। ওনার ছায়াতলে থেকেই যেন নিজের সংসারটাকে ভালো রাখতে পারি, বাচ্চাদের যত্ন নিতে পারি, এটাই চাওয়া। আসলে আর কিছু চাওয়ার থাকে না একজন স্ত্রী। আমার বাসায় আল্লাহ তাআলার রহমতে সারা বছরই মেহমান থাকে। ইদানিং মেহমানটা একটু কমিয়ে দিয়েছি, বাচ্চাদের পড়াশোনায় অনেকটা সমস্যা হয় আর কি মেহমানদারি করতে গেলে। বাচ্চাদের তেমন করে পড়ানোর টাইম পাই না, ওদের পড়াগুলাও দেখতে পারি না, আর ওদের 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, তো সেই জন্য ওদেরকে একটু এক্সট্রা করে পড়াশোনায় টাইম দিতে হয়। তো যাই হোক, আজকে বাসায় মেহমান আসবে, তো মেহমান আসা উপলক্ষে আমার হয় কি, আমি যদি জানি যে আমার বাসায় মেহমান আসবে, আগে জানতে পারলে আমি আগের দিনই অনেকগুলো কাজ গুছিয়ে রাখি, যেমন ঘর বাড়ি পরিষ্কার করা, রান্না বান্নার কাটাকুটিগুলো কিছুটা করে এগিয়ে রাখা, যেন পরের দিন শুধু রান্না করতে পারি। পরের দিন যদি রান্নাও থাকে আবার ঘর গোছানোর ঝামেলা থাকে, তখন কিন্তু অনেকটা বেশি প্যারা হয়ে যায়, অনেকটা কষ্ট হয়, যেমন আজকে আমার হচ্ছে। তো আমি আসলে সুস্থ ছিলাম না, সেই জন্য কোনো কাজই আগে করে রাখতে পারিনি। আজকে একসাথে সব কাজ করতে হচ্ছে, যদিও আমার সঙ্গে খালা আছে, ওর বাবা আছে, যতটুকু পারছে তারা আমাকে হেল্প করছে, কিন্তু আমার কাজটা তো আমাকেই করতে হবে। আমার মতো করে যদি ঘরবাড়ি গুছিয়ে দিতে না পারি, তখন আর আমার শান্তি লাগে না কোনো কিছু। নিজের কাজটা কেন জানি নিজের করতেই ভালো লাগে, আলাদা একটা শান্তি পাই। আলাদা শান্তি বলতে মানসিক শান্তি পাই, যেটা আসলে অন্য কিছুতে পাওয়া যায় না। তো আমি হচ্ছে এক এক করে সবগুলো বেডরুম গুছিয়ে ফেলছি, আগে আমার ছেলের রুমটা গুছিয়ে ফেলছি, কারণ মেহমানরা আসলে ওনাদেরকে এই রুমেই থাকতে দিব। মেহমান আসার আগে আমি আরেকটা কাজ করে রাখি, সেটা হচ্ছে ওয়াশরুমটা ক্লিন করে রাখা। আগের দিনই খালাকে দিয়ে আমি ওয়াশরুমটা ভালো করে ক্লিন করে রেখেছি। আমার গত ভিডিওতে আফরিনস ডেইলি ডায়েরি থেকে একটা আপু কমেন্ট করেছিলেন, আপু কার্পেট কত করে নিয়েছিলেন? আপু, প্রথমেই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। 2টা কার্পেট নিয়েছিল 1800 টাকা, মানে 900 করে নিয়েছে আর কি এক একটা। তো আশা করছি আপু তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। ভিডিও শুরুতে আপনাদেরকে যে মানি প্ল্যান্ট গাছটা দেখিয়েছিলাম, সেটা নিয়ে বড় ইতিহাস আছে। তো বেশ কিছুদিন যাবত দেখছি গাছটা থেকে ডালাপালা হয়ে লতাগুলো অনেক বড় হয়ে গেছে। লতা বড় হলে কাটতে হয়, তাহলে কিন্তু গাছ বড় হতে চায় না। তো অনেকগুলো লতা আমি কেটে দিয়েছি, আর কাটা যে লতাগুলো ছিল সেইগুলো থেকে এভাবে কাটিং করে আবার নতুন করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতে পেলাম মাশাআল্লাহ সবগুলো থেকে ছোট ছোট করে পাতা বের হচ্ছে। এই জিনিসগুলো দেখলে আসলে খুব ভালো লাগে। তো যাই হোক, এখন কাটিং করা পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে দিচ্ছি। আর যখন আমি কাটিং করে পানিতে রেখেছিলাম, তখন প্রায় সপ্তাহখানিকের মতো প্রতিদিন পানি চেঞ্জ করে দিতাম। তাহলে দেখা যায় পানি চেঞ্জ না করলে পাতার গোড়াগুলো পচে যায়, অলরেডি কিন্তু একটা পচে গেছে। তো প্রতিদিন সম্ভব হয় না, দেখা যায় 2 দিন পর পর আমি পানিটা চেঞ্জ করে আবার নতুন পানি দিই। একজন নারী কতটুকু পরিষ্কার বা কতটুকু দায়িত্বশীল তার সংসারের প্রতি, সেটা নাকি ওয়াশরুম
ওয়াশরুম আর রান্নাঘর দেখলেই প্রকাশ পায়। বাসায় মেহমান থাকুক আর না থাকুক, সবসময় চেষ্টা করি ওয়াশরুমটা ক্লিন রাখতে, কারণ আমার ছোট ছোট বাচ্চারা যখন ওয়াশরুমে যায়, ওয়াশরুম যদি পিছল থাকে, পিছলা থাকে, তখন কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো আমি চেষ্টা করি সবসময় আমার ওয়াশরুমটা ক্লিন রাখতে। খাওয়া দাওয়ার পর বাসার সবাই বেসিং এর মধ্যে হাত ধোয়, তো দেখা যায় পানিগুলো জমে বেসিং এর মধ্যে একটা দাগ পড়ে যায়, আর এই দাগগুলো দেখতে কিন্তু খুবই বাজে দেখায়। সেই জন্য চেষ্টা করি 2 থেকে 3 বার, মানে খাবারের শেষে প্রতিদিন বেসিংটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য। আর যখন পরিষ্কার করি তারপরে টাওয়াল দিয়ে বা শুকনা কোনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে ফেলি, মানে পানিগুলো রাখি না। পানি রাখলে পানির দাগ পড়ে বেসিং এর কালারটা নষ্ট হয়ে যায়। সেই ঘরের কাজ করতে করতে কিন্তু আমি অলরেডি চুলায় রান্না বসিয়ে দিয়েছি। এক চুলায় ভাত, আরেক চুলায় ডাল দিয়েছি, এগুলো হয়ে যাচ্ছে। আর ওর বাবা 2 কেজি গরুর মাংস এনেছে, মেহমান আসবে সেই জন্য। তো মাংসগুলো কাটাই ছিল, এখন ভালো করে ধুয়ে আমি রান্নাটা বসিয়ে দিব। গরুর মাংসটা বসিয়ে দিয়েও আমি ঘরের অনেকগুলো কাজ করতে পারবো। তো কিভাবে কাজগুলো সামলাচ্ছি আজকের ভিডিওতে কিন্তু তাই আপনাদের সঙ্গে তুলে ধরেছি। ভিডিওটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে, কাজগুলো করতে কিন্তু খুবই কঠিন ছিল। তো যারা আসলে ভিডিও করে তারা বুঝতে পারে যে কতটা কষ্ট হয় ব্লগিং করা, রান্নাবান্না করা, মানে সংসার সামলানো অনেকটা বেশি কষ্টের। এটা আসলে সবাই বুঝতে পারে না, সেই জন্য সবাই লাইকটাও দেয় না। গত একটা পোস্টে ব্লগস বাই হেলেন আপু আমাকে অনেক দিন পর একটা কমেন্ট করেছে। আপুর কমেন্টটা পেয়ে আসলে অনেক বেশি ভালোও লেগেছে, খারাপও লেগেছে। আপুর কমেন্টটা ছিল এমন, তোমার ব্লগ কি যে ভালো লাগে, প্লিজ আপু নিয়মিত ভিডিও দাও। এক একজন আপু এক এক রকম হয়। ইউটিউবে এসে অনেক ভালোবাসার আপুদের পেয়েছি, তার মধ্যে একজন আপু হচ্ছে হেলেন আপু। হেলেন আপুর মিষ্টি মিষ্টি কথা অনেক ভালো লাগে, আর আপু অনেক বেশি মানুষকে বোঝাতে পারে, গুছিয়ে কথা বলতে পারে, প্লাস হচ্ছে অনেক বেশি মোটিভেশনাল কথা বলে। তা আপুর কমেন্টটা পেয়ে অনেক বেশি ভালো লেগেছে। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, তুমি আমাকে মনে রেখেছো। অনেক মিষ্টি মিষ্টি আপুরাই আছেন যারা কিনা এই সেম কমেন্ট করেন। আসলে সংসারের কাজের চাপে, বাচ্চাদের পড়াশোনা, মেহমানদারি সবকিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি, আর অনেক বেশি অসুস্থ ছিলাম বাসার সবাই। তো অসুস্থ থাকার কারণে মন মানসিকতাও চেঞ্জ হয়ে গেছে। আর এই জায়গাটা তো আমি সবসময় বলি শখের একটা জায়গা। সবকিছু মিলে আমি যখন অনেক বেশি চাপে পড়ে যাই, প্যারা খাই, তখন কিন্তু এই শখের জায়গা থেকে কিছুদিনের জন্য ছুটি নেই, কারণ সংসার থেকে তো আর ছুটি নেওয়া যায় না। এই জায়গা থেকেই কিছুদিনের জন্য আর কি ছুটি নেই। তো অনেক আপুরাই দেখে আমাকে মিস করে, আমাকে খুঁজে। আমি আসলে ভাবতেও পারিনি যে এভাবে কিছু আপুরা আমাকে ভালোবাসবে। তো আলহামদুলিল্লাহ, সবার ভালোবাসা পাওয়া কিন্তু যায় না, বিশেষ করে এই জায়গাতে। আলহামদুলিল্লাহ সবার ভালো ভালো কমেন্ট পেয়েছি, সবার ভালোবাসা পেয়েছি, সেই জন্য এখনো টিকে আছি, থাকবো আল্লাহর রহমতে। যতদিন আপনারা ভালোবাসা দিবেন, আপনাদের ভালোবাসা যতদিন পাবো, আমি ঠিক ততদিনই এই জায়গাতে কাজ করব। গরুর মাংসের পাশাপাশি করলা ভাজি বসিয়ে দিয়েছি। এই করলা ভাজিটা আবার আমার ভাসুর অনেক পছন্দ করে, মানে যিনি আসবে তিনি খুব পছন্দ করে, আলু ছাড়া আর কি। খুব তিতা তিতা করে, উনি নাকি অনেক তিতা খেতে পারে। তো আমি হালকা করে ভাজি করছি, বেশি ভাজা ভাজা করব না। তো যে যেভাবে খেতে পছন্দ করে আমি কিন্তু সেইভাবেই রান্না করতে পছন্দ করি। সবার পছন্দই মাথায় থাকতে হয়, কারণ আমি হচ্ছি রাঁধুনি। সবার পছন্দ, সবার রুচিটা বা কিভাবে রান্না করলে তারা পছন্দ করবে সেটা কিন্তু আমার মাথায় থাকতেই হবে। ব্লগার আপুদের পাশাপাশি অনেক নীরব দর্শক আপুরা আছেন যারা কিনা প্রতিনিয়তই আমার ভিডিও দেখেন। আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপুরা দেখে নেয়। তারা আসলে কমেন্ট করে না, কিন্তু আমি তাদের ভালোবাসাটা বুঝতে পারি। সকল আপুদের জন্যই মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর কিছু সংখ্যক আপুরা আছেন যারা কিনা প্রতিনিয়ত ভিডিও দেখে, মোটিভেশনাল কমেন্ট করে, অনেক বেশি উৎসাহিত করে নতুন করে ভিডিও মেক করার জন্য। তো সেই সকল আপুদের মধ্যে একজন আপু হচ্ছে ঝুমুর বেগম আইডি থেকে ঝুমুর আপু। আপু প্রতিনিয়তই আমার ভিডিওতে কমেন্ট করে। গত ভিডিওতে আপু খুব করে রিকোয়েস্ট করেছে আমি যেন আপুর কমেন্টটা পড়ি। ঝুমুর আপু, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া মন থেকে, সব সময় তুমি ভালো থাকো। তো আপুর কমেন্টটা আপনাদেরকে পড়ে শোনাই চলেন। আপু তুমি কেমন আছো জানাবে। আপু কথা অনেক মিষ্টি, আমার অনেক ভালো লাগে। আপু তোমাকে মোবাইলে অনেক খুঁজেছি, তুমি কোথায় চলে গেলে।
আপু তোমার ছেলের জন্য দোয়া করি, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, এই কামনাই করি। আপু তোমার লাউ দিয়ে মাছ রান্না অনেক সুন্দর ছিল, অসাধারণ। আপু তোমার মাছ গুছানো অনেক সুন্দর ছিল, অসাধারণ। আপু তোমার কথাগুলোর মধ্যে অনেক মায়া আছে। আপু তোমার মুখে অনেক হাসি, এই বিষয়টা আমার অনেক ভালো লাগে। ইতি তোমার বড় বোন ঝুমুর। আপু তোমার ভিডিওতে আমার নামটা নিও প্লিজ প্লিজ প্লিজ। আপু এত প্লিজ বলতে হবে না, বড় বোন বলেছ, অবশ্যই তোমার কমেন্ট পড়বো। তোমার এত বড় কমেন্ট পড়ে আমি আসলে শিহরিত, আমার অনেক ভালো লেগেছে। নিজেকে বড় বোন দাবি করেছো, ছোট বোন হিসেবে তো তোমার জন্য এতটুকু আমি করতেই পারি, তাই না? তোমার জন্য অনেক অনেক দোয়া, সকল আপুদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমার সংসারের কাজগুলো শেষ হয়ে গেছে। এত এত কাজ করেছি আজকে, একদম মানে দম ফেলারও টাইম পাইনি। এখন মেহমান আসারও টাইম হয়ে গিয়েছে, শুধু ডাইনিং টেবিলটা পরিষ্কার করলেই আমার সংসারের সমস্ত কাজ শেষ। কাজের পাশাপাশি কিন্তু আমি রান্নাবান্নাটাও চালিয়ে নিয়েছি। রান্নাবান্না কাজ সবগুলো একসঙ্গে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এভাবে গুছিয়ে কাজ করলে কাজটা অনেক সহজ হয়ে যায়, কাজে বরকতও পাওয়া যায়, সময়ও পাওয়া যায়। তো চেষ্টা করি যখনই কাজ করি কাজগুলো গুছিয়ে করার জন্য, দেরি হলেও সমস্যা নেই, কম সময়ের মধ্যে সবগুলো কাজ করতে পারি যদি কিছু টেকনিক ফলো করা যায়। তো যাই হোক, বাইরের যে গাছগুলো ছিল তো গাছগুলো ভালো করে পরিষ্কার করে আমি ঘরে নিয়ে এসেছি। এখন আমার সংসারটা একদম পরিপূর্ণ, সাজানো গোছানো পরিপাটি। কাজ শেষে যখন এভাবে সংসারটাকে একটু দেখা যায় তখন কিন্তু সারাদিনের অক্লান্ত পরিশ্রম সব ক্লান্তি দূর হয়ে যায় শুধুমাত্র এই সিনটা দেখার জন্য। আজকে আপনাদের সঙ্গে মন খুলে অনেক কথা বলেছি, অনেক বেশি ভালো লাগছে। যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমি খুশি হব। আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, আগামী ব্লগে কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমিও আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।